স্বামী তীর্থানন্দের দেখা ইদানিং লেখক শুভমানস ঘোষ আর পাচ্ছিলেন না। আজ আসবেন কাল আসবেন করে মাস দেড়েক কেটে যায়। ভালো রকম গরম পড়ে গেল সেবার। এদিকে বৃষ্টির দেখা নেই। স্বামী তীর্থানন্দের লেখা ঘটনাটা লিখে লেখক শুভমানস ঘোষ জমা দিয়ে দিলেন একটি পত্রিকার শারদীয় সংখ্যার জন্য। কিন্তু পত্রিকা কর্তৃপক্ষের কি মনে হলো, লেখাটা পুজো সংখ্যার জন্য তুলে না রেখে তারা সাধারণ সংখ্যায় ছেপে দিলেন। বোধহয় তারা লেখক বা লেখকের লেখাকে এতটাই সাধারণ ভেবেছিলেন, অসাধারণ পুজো সংখ্যায় ছাপার যোগ্য বলেই মনেই করেননি। এই ধরনের অপমান ও অবহেলা লেখার জীবনের শুরু থেকেই শুভমানস বাবুর নিত্যসঙ্গী। মাঝে মধ্যে তার মনে হয় জন্মের পরে বিধাতা তার কপালে লেখক শব্দটাই লেখেননি, কিন্তু তার সাহিত্যগুরু ডাক্তার শ্রীধর সেনাপতি একাই জেদ করে বিধাতার লিখন পাল্টে দিয়েছেন। তাই গুরুর আশীর্বাদেই শুভমানস বাবুর যা একটু লেখক হিসাবে খ্যাতি হয়েছে। তাই মনের দুঃখ মনে চেপেই একদিন বিকেলে ফ্ল্যাটে বসে ডাকে আসা পত্রিকাটা তিনি উল্টে পাল্টে দেখছেন। বেলের শব্দে দরজাটা খুলেই তিনি দেখলেন স্বামীজি অর্থাৎ তীর্থানন্দজি। এক গাল মধুর হাসি, মুখে ঘাম, বললেন, জয় মা। লেখক শুভমানস বাবু এতটাই আনন্দিত এবং অবাক হলেন যে আপনা আপনি তাঁর মুখ দিয়ে প্রত্যুত্তর বেরিয়ে এলো, জয় মা। স্বামী তীর্থানন্দজি ঝোলা সামলে ঘরে এসে সোফায় বসে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে বললেন, সকালে ধ্যানে মেসেজ পেলাম, আজ তোমার সঙ্গে দেখা হচ্ছে। হয়ে গেল। লেখক শুভমানস বাবু বললেন, ধ্যানে? তিনি অবাক হয়ে বললেন, এরকম হয় নাকি? তখন তীর্থানন্দজি বললেন, হয়ে বসে আছে, বলছে হয় নাকি? তিনি ঠাট্টার চালে বললেন, তোমাদের মোবাইলে মেসেজ আসে, আমার মোবাইলেও আসে যখন ধ্যানে বসি। ঈশ্বরের প্লাগে নিজেকে লাগিয়ে নিজেকে চার্জ করে নি। শুভমানস বাবু আপ্লুত হলেন। অপূর্ব অপূর্ব। তিনি অভিভূত হলেন। এতকাল তিনি লিখছেন, ভাষার সরস্বতীর ঘরে কবে থেকে উড়ে এসে জুড়ে বসেছেন, এটা তিনি মনে করেন, তার মনে হলো সেটা। সত্যি আমরা সাধারণ মানুষরা খুবই সাধারণ, নেহাতি সাধারণ। লেখক শুভমানস বাবু পত্রিকাটা এগিয়ে দিলেন স্বামী তীর্থানন্দজিকে। তিনি কি এটা বলে হাতে নিয়ে পাতা উল্টে উল্টে দেখতে লাগলেন। লেখকের আর তর সইল না। এই কথা শুনে স্বামী তীর্থানন্দজি কই বলে সেটা দেখতে চেয়ে সূচি দেখে লেখাটা খুলে নামটা পড়ে তারিফ করে উঠলেন। বললেন, মায়ের খেলা, জয় মা জয় মা। বড় ভালো নাম রেখেছ গো লেখাটার। ঠিকই ধরেছ, সবই মায়ের খেলা, আমরা কেউ না, কিছু না। পড়ো দেখি শুনি। লেখক বললেন, কিরকম ছাপলো আমারও খুঁটিয়ে দেখা হয়নি। ভালোই হলো, একসঙ্গে দুজনেরই পড়া হয়ে যাবে। তার আগে শুভমানস বাবু চা করে আনার জন্য উদ্যোগ নিলেন। এই ভেবে কিচেনে যাবেন, তখন তীর্থানন্দজি হাত দাঁড়িয়ে বললেন, চা পরে খাবো, আগে লেখাটা পড়ো। মায়ের খেলা বলে কথা, বাহ। লেখক তখন বসে পড়লেন সিঙ্গেল সোফায়। তীর্থানন্দজি হাত থেকে পত্রিকাটা নিয়ে পড়তে শুরু করলেন। মিনিট 20 লাগলো লেখাটা শেষ হতে। মেরুদণ্ড টান টান করে চোখ বুজে তখন বসে আছেন স্বামী তীর্থানন্দ। লেখক শুভমানস বাবু একটু ভয়ে ভয়েই স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগলো? স্বামী তীর্থানন্দের যেন ধ্যান ভঙ্গ হলো। পরিপূর্ণ দৃষ্টিতে তিনি লেখকের দিকে চেয়ে বললেন, আমার মনটা সুন্দর ধরেছ, যা বলতে চেয়েছিলাম সেটাও ঠিকঠাক ধরেছ। ঠিকই তো, মাকে আমরা কি দেব বলতো? মায়ের কোন জিনিসটার অভাব আছে? তার মুঠোতেই তো জগৎ সংসার। দু হাতে শুধু হরির লুট দিয়ে চলেছে। ঝগড়া মারামারি করে একটা বাতাসা কুড়িয়েই কি লম্পঝম্প আমাদের, কি চিৎকার, এটা আমার, এটা আমার। আরে বাবা, কোনোটাই তোর নয়। সাধুত্ব সাধুর নয়, রাজত্ব রাজার নয়, বীরত্ব বীরের নয়, শিল্পীর সৃষ্টিও তার নহে। যতদিন আঁকড়ে ধরে থাকবে তা বোঝাই। বোঝা ছেড়ে হালকা হয়ে যাও, মা তোমার পূজা গ্রহণ করবে। মায়ের আসল পূজার অধিকার সেদিন একমাত্র তোমার। লেখকের মনে হলো, এ কি বলছেন স্বামীজি? তিনি একটু দমে গেলেন। এত কষ্ট করে লিখলেন, বলছেন লেখা ছেড়ে দিতে, স্রেফ বোঝা। তবে কি লেখাটা ঠিক দাঁড়ায়নি? মুখের ওপর বলতে পারছে না বলে ঘুরিয়ে তিনি বলছেন। লেখক শুভমানস বাবু ভদ্রতার মুখ চেয়ে বললেন, ঠিক বলেছেন স্বামীজি, বলে তিনি উঠে বললেন। কিচেনে গিয়ে চাটা করে এনে ধরিয়ে দিলেন স্বামী তীর্থানন্দজিকে। তীর্থানন্দজি পত্রিকাটা উল্টে পাল্টে দেখছিলেন। সোফায় নামিয়ে রেখে প্লেটটা ধরে বলেন, মা কিভাবে কার পূজা গ্রহণ করেন তার উপর একটা ঘটনা বলি শোনো। লেখক ভাবলেন যে তাঁর লেখা পড়ে তীর্থানন্দজিরও ঘটনা শোনানোর ইচ্ছা জেগে উঠল নাকি। লেখক শুভমানস বাবুর মনে হলো, তীর্থানন্দজি কি তাকে বোঝাতে চাইছেন যে গল্প কাকে বলে দেখো,
মনে মনে তিনি একটু অসন্তুষ্টি হলেন, কিন্তু মুখে আবার ভদ্রতার ভাব বজায় রেখে ক্লিষ্ট হাসি হেসে বললেন, বলবেন বই কি, নিশ্চয়ই বলবেন, তবে তার আগে একটু চাটা খেয়ে নিন। এই খাই বলে তীর্থানন্দজি চা আর পাঁপড় পরিতৃপ্তি সহকারে খেয়ে ভারী খুশি হলেন। বেসিন থেকে হাতটা ধুয়ে এসে বললেন, আমরা তো তোমাদের মতো লেখক নই, কি করে ঘটনাকে গল্পের মতো লিখতে হয় আমরা জানি না। ডায়েরিও আমি লিখি না। মা যেমন যেমন ডিকটেশন দেয় চোখ বুজে তেমন তেমনই লিখে যাই। সুন্দর সময় কেটে যায়। তারপর ডায়েরি ভর্তি হয়ে গেলেই সব একসঙ্গে ধরে গঙ্গায় বিসর্জন দিয়ে আসি। শুভমানুষবাবু এই কথা শুনে একেবারে চমকে গেলেন। বিসর্জন দিয়ে আসেন মানে? ডায়েরি ভর্তি লেখা ফেলে দেন? তীর্থানন্দজি বললেন, দিই তো, বললাম তো সবই বোঝা। তিনি ঝোলা হাতড়ে ডায়েরিটা বের করে দেখিয়ে বললেন, এটা এখনো ভরেনি, তাই বোঝা বই মরছি, ভরলেই এটারও যথাসময়ে গঙ্গা প্রাপ্তি হবে। আবার তখন আমি ঝাড়া হাত পা। লেখক শুভমানুষবাবু তীর্থানন্দজির এই কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তার কথা ফুটছে না যেন মুখে। আসলে লেখকেরা কবেকার লেখা পুরনো বাসি খাবারের মতো আলমারি ভর্তি করে রেখে দেন, প্রাণে ধরে হাতছাড়া করেন না, ভাবেন ওগুলো তাঁদেরই অমরত্বের চাবিকাঠি। কিন্তু তীর্থানন্দজির কথা শুনে তার মনে হলো ঘণ্টা, অমরত্ব অত সুলভ জিনিস নয় যে শারদিয়ার বদলে সাধারণ সংখ্যায় লেখা ছাপলেই তা হাতছাড়া হয়ে যাবে। পত্রিকা কর্তৃপক্ষের ওপর সব অভিমান চলে গেল লেখক শুভমানস ঘোষের। তিনি ভাবলেন, সত্যি তারা সাধারণ, খুবই সাধারণ। তীর্থানন্দজি তার চোখ খুলিয়ে দিলেন। ভীষণ আগ্রহ নিয়ে সোফায় এগিয়ে বসে লেখক বললেন, আপনি ঘটনাটা শুরু করুন স্বামীজি। স্বামী তীর্থানন্দজি জয় মা ধ্বনি দিয়ে গলা, মন, হৃদয়, আত্মা একসঙ্গে সব পরিশুদ্ধ করে নিয়ে শুরু করলেন সেই ঘটনাটা। গ্রামের নাম উত্তরা। তার এক প্রান্ত দিয়ে বয়ে চলেছে ছোট নদী মধুমতি। মধুমতির তীরে মস্ত এক বটগাছের ছায়ায় ছোট্ট একটা মন্দির। লোকে বলে মা অশ্রুমতির মন্দির। নাম অশ্রুমতি হলে কি হবে, বিগ্রহটি দেখলে ভয় হয়। এমনিতে সাধারণ নারী মূর্তি, হাতে অস্ত্রশস্ত্রের বালাই নেই, সাজ পোশাকও অতি সাধারণ, কিন্তু অসাধারণ হলো তার চোখ দুটো। এক মাথা খোলা চুলে ভরা, বিশাল মুখে ধকধক করছে এক জোড়া অতি প্রকাণ্ড চোখ। চোখ দুটো এতটাই জীবন্ত যে কয়েক মুহূর্তের বেশি তাকিয়ে থাকা যায় না সেই দিকে। মা অশ্রুমতির নিয়মিত পূজা হয় না, শুধু বছরের একটি নির্দিষ্ট দিনে মাঘী পূর্ণিমার রাতে মন্দির ঘিরে মেলা বসে, এক রাতের মেলা। সেদিন সারা রাত দেবীর পূজা হয়। দূর দূরান্ত থেকে লোকে আসে দেবীর পূজার নৈবেদ্য নিয়ে, কিন্তু কারোর পূজাই দেবী গ্রহণ করে না। দেশের লোকের বিশ্বাস অশ্রুমতী দেবীকে সেরা বস্তুটি প্রদান করতে হয়। কোনো ব্যক্তি যদি তার শ্রেষ্ঠ বস্তুটি উৎসর্গ করেন তবেই দেবী প্রসন্ন হন এবং তার ভয়ঙ্কর দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তবে এই রকম ঘটনা একবারই ঘটেছিল। সে অনেককাল আগেকার কথা। তখন রাজাদের আমল। হঠাৎ খরা দেখা দিল দেশে। এক ফোঁটাও বৃষ্টি নেই। সূর্যের তাপে ঝলসে যাচ্ছে মাঠঘাট, ক্ষেতের ফসল পুড়ে যাচ্ছে চাষির কপাল। দেবী অশ্রুমতির কোপেই দেশের এই দুর্দিন। কথাটা কানে কানে ছড়াতে ছড়াতে গিয়ে উঠল দেশের রাজার কানে। রাজা একেবারে নড়েচড়ে বসলেন সিংহাসনে। পণ্ডিত ও জ্যোতিষীদের সঙ্গে পরামর্শ করে জানতে পারলেন কথাটা ঠিকই। দেবী অশ্রুমতী বহুদিন পূজা পাননি। কেউ এসে তাকে শ্রেষ্ঠ বস্তুটি উৎসর্গ করেননি, তাই তিনি ক্রুদ্ধা হয়েছেন। রাজা বললেন, শ্রেষ্ঠ বস্তু? ঠিক আছে, আমি স্বয়ং যাব দেবীকে পূজা দিতে। পরের দিন ভোরবেলায় বিশাল শোভাযাত্রা বেরোলো রাজপুরী থেকে। হাতির পিঠে রাজা, তার পিছনে ঘোড়ায় করে চলেছেন মন্ত্রী, সেনাপতি চলেছেন, সভাসদরা চলেছেন, চলেছেন রাজপুরোহিত, চলেছেন জ্যোতিষী ও গণকের দল। সব শেষে চলেছে একটা উট, তার পিঠে মস্ত এক রাজকীয় সিন্দুক। সিন্দুক ধনরত্নে পূর্ণ। মন্দিরের কাছে এসে রাজা হাতির পিঠ থেকে নেমে চলে গেলেন মধুমতি নদীতে স্নান করতে। স্নান করে অশ্রুমতির মন্দিরে প্রবেশ করে দেবীকে যথাবিধি অর্চনা করে তার পদতলে সিন্দুকটি স্থাপন করলেন। কিন্তু দেবী যেমন ছিলেন তেমনই রয়ে গেলেন। তার চোখ থেকে জল পড়া দূরে থাক, চোখ দুটো যেন আরো ভয়ানক ও উগ্র হয়ে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে রাজা বেরিয়ে এলেন মন্দির থেকে। বাইরে বসেছিলেন এক জটা জুটোধারী সন্ন্যাসী। তিনি খলখল করে হেসে উঠলেন, বললেন, ওরে মূর্খ রাজা, ধনরত্ন আজ আছে কাল নেই। আজ তোর, কাল তুই মরে গেলে অন্যের। তার শ্রেষ্ঠ বস্তু হয় কখনো? রাজার মাথা হেঁট হয়ে গেল। তিনি সদল বলে ফিরে গেলেন। খরা আরো তীব্র হয়ে উঠল। জলের অভাবে ফুটিফাটা হয়ে গেল মাঠঘাট।
নদীর স্রোত মাটির নিচে মুখ লুকালো। ত্রাহি ত্রাহি রব ছড়াতে লাগলো চারিদিকে। মানুষের দুর্দশা দেখে শিল্পীর প্রাণ কেঁদে উঠল। তিনি চললেন দেবী অশ্রমতীর মন্দিরে। শিল্পীর নাম শেখ ফজল। তিনি দেশের শ্রেষ্ঠ গায়ক। তিনি গান গেয়ে অতি বড় পাষণ্ডের হৃদয়ও গলিয়ে দিতে পারেন, পশু পাখিদেরও কাঁদাতে পারেন, হাসাতে পারেন, গাছের ডালে ফুল ফোটাতে পারেন, বনে জঙ্গলে দাবানল সৃষ্টি করতে পারেন। শেখ ফজল সঙ্গীতের জাদুকর। ওস্তাদজি দেবীর পদতলে বসে গান ধরলেন তার শ্রেষ্ঠ সৃষ্টি দান নামক রাগের মহিমায়। মুহূর্তের মধ্যেই মন্দির প্রাঙ্গণ অদ্ভুত এক সৌরভে ভরে উঠল। মানুষ শিহরিত হলো, পশু পাখির দল ছুটে এলো। মন্ত্রমুগ্ধের মতো তারা গান শুনতে লাগলো। সারাটা দিন একটানা গান গেয়ে সন্ধ্যার আগে ওস্তাদজি লুটিয়ে পড়লেন। কিন্তু কই, দেবী অশ্রুমতীর চোখে অশ্রু কই? এখনই যে সমানে আগুন ঝরছে। লজ্জায় অধবদন হয়ে ওস্তাদজি বীণা নিয়ে বেরিয়ে এলেন মন্দির থেকে। সন্ন্যাসী তাকে লক্ষ্য করে বললেন, শোনো হে শিল্পী, গুণ মহান বস্তু, কিন্তু তা শ্রেষ্ঠ বস্তু নয়। কারণ গুণ মানে বন্ধন। যা মানুষকে মুক্ত করে না, বাঁধে, তা শ্রেষ্ঠ বস্তু হতে পারে না। ওস্তাদজি লজ্জিত হলেন। ধূলিসাৎ হল তার শিল্পের অভিমান। খরা ভয়ঙ্কর আকার ধারণ করল। প্রাণের দায়ে মানুষ পালাতে শুরু করল দেশ ছেড়ে। রাজা বিষম বিপদে পড়লেন। গণকরা বসে গেলেন গণনায়। অনেক রকম গণনা করে জানা গেল দেবী অশ্রুমতী তৃষ্ণার্ত হয়েছেন। তাই তাঁর এই রুদ্ররূপ। তাকে 10টি মহিষ ও 20টি ছাগ শিশু উৎসর্গ করলে তবেই তাঁর তৃষ্ণা মিটবে। রাজার আদেশে তৎক্ষণাৎ লোকজন বেরিয়ে পড়ল। খরায় মানুষজন ধুঁকছে, পশুর আর কি কথা। রাজপুরুষেরা হন্যে হয়ে গেল। মহিষ ও ছাগ শিশু জোগাড় করতেই তাই অনেক সময় লেগে গেল। শুরু হলো বলির আয়োজন। সেদিন সকাল থেকে সাজো সাজো রব উত্তরা গ্রামে। লোকজন ভেঙে পড়েছে। চারপাশে তকমা আঁটা রাজপুরুষের দল। উঁচু উঁচু বিশাল বিশাল চেহারা সব। হাতের অস্ত্রশস্ত্র দেখলে প্রাণ উড়ে যায়। ঢাকঢোল বাজছিল চারিদিকে। মধুমতি নদী থেকে স্নান করিয়ে এনে পশুদের কপালে লাগিয়ে দেওয়া হচ্ছিল সিঁদুরের টিপ। মা মা ধ্বনিতে কেঁপে উঠছিল মন্দিরের প্রাঙ্গণ। মন্দিরের সামনে রাতারাতি এক প্রকাণ্ড হাড়িকাঠ নির্মিত হয়েছে। তার সামনে খাঁড়া নিয়ে প্রস্তুত হলো ভীমকায় এক পুরুষ। পশুগুলো আসন্ন বিপদের আঁচ পেয়ে ছটফট করতে আরম্ভ করল। ছাগ শিশুদের মা মা ধ্বনিতে আকাশ ভারী হয়ে এলো। জটা জুটোধারী সন্ন্যাসী কপাল চাপড়াতে লাগলেন, মাথার চুল ছিঁড়তে লাগলেন, ঢেকে ফেললেন মুখ। তখনই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। বলি শুরু হওয়ার মুখে হঠাৎ কোথা থেকে দৌড়াতে দৌড়াতে এসে পড়ল এক বৃদ্ধ। রোগা ভোগা জীর্ণ চেহারা, এক মুখ গোঁপদারি। না খেতে পেয়ে পেটটা ঢুকে গিয়েছে, সারা গায়ে খড়ি উড়ছে। বৃদ্ধ কালী কালী বলে চিৎকার করতে করতে সিপাহীর বেড়া ভেদ করে ঢুকে পড়ল ভিতরে। বলির একটি ছাগ শিশুকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ছাগ শিশুটিও কাঁদতে লাগলো। এর নামই কালী। এই বৃদ্ধটির পোষা আদরের ছাগলছানা। গতকাল রাতে একে বলির জন্য চুরি করে আনা হয়েছে। রাজার লোকেরা ঝাঁপিয়ে পড়ল বৃদ্ধের ওপর, কিন্তু বৃদ্ধকে ধরে রাখতে পারল না। বৃদ্ধ ছটফট করতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, ছেড়ে দাও আমায়, আমার কালীকে তোমরা বলি দিতে পারবে না, কিছুতেই না। রাজপুরুষদের যে প্রধান, সে এগিয়ে এসে গর্জে উঠল, রাজকার্যে বাধা দিও না বৃদ্ধ, সরে যাও এখান থেকে। ওকে আমরা দেবীর কাছে উৎসর্গ করব। ও শুধু নয়, উপস্থিত সমস্ত পশুকে উৎসর্গ করার জন্যই আনা হয়েছে। মা বহুদিন ধরে তৃষ্ণার্ত, এদের রক্তপানেই মায়ের তৃষ্ণা মিটবে। বৃদ্ধ তখন হাহাকার করে বলল, আমার কালীকে তোমরা ছেড়ে দাও, ও আমার বুকের হার, প্রাণের চেয়েও আমি ওকে বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না, তোমাদের পায়ে পড়ি, আমার কালীকে তোমরা ছেড়ে দাও। কিন্তু বৃদ্ধের সমস্ত কাকুতি মিনতি জলে গেল। মন্দিরের ভিতরে গিয়ে দেবী অশ্রুমতীর পায়ে আছাড় খেয়ে বলল, নিজের বুকে ঘুষি মারতে মারতে বলল, তুই আমায় নে মা, আমার কালীর বদলে তুই আমায় নে। ওই অবলা কচি প্রাণীটাকে তুই রক্ষা দে মা। এই আমি উৎসর্গ করলাম আমায় তোর পায়ে। নে, আমার বুকের রক্ত দিয়ে তুই তোর তেষ্টা মেটা। বৃদ্ধ কাঁদতে লাগলো আর মাথা ঠুকতে লাগলো দেবীর পায়ে। দেবীর আসন টলে গেল। জগৎঘাতী দুর্জয় ক্রোধ নিবৃত্ত হলো তাঁর। বৃদ্ধের পিঠে টপ করে এসে পড়ল এক ফোঁটা গরম জল। বৃদ্ধ চমকে উঠে মুখ তুলে মায়ের দিকে চেয়ে থরথর করে কেঁপে উঠল। মা অশ্রুমতীর চোখ জলে তখন ভরে উঠেছে। এতদিনে মা কাঁদছেন, মা কাঁদছেন, মা কাঁদছেন। বৃদ্ধ মন্দির থেকে বেরিয়ে এসে পাগলের মতো চিৎকার জুড়ে দিল,
ঢাকঢোলের শব্দ থেমে গেল, মন্ত্রোচ্চারণ স্তব্ধ হয়ে গেল, পশুদের আর্তনাদও নীরব। সন্ন্যাসী আসন ছেড়ে উঠে বুকে জড়িয়ে ধরলেন বৃদ্ধকে। এই ঘটনার 3 দিনের মাথায় প্রবল বৃষ্টি নামল দেশে। স্বামী তীর্থানন্দ এবার থামলেন। তিনি বললেন, দেখছেন আমাকে? লেখক বললেন, না, মানতেই হবে, সুন্দর ঘটনা, শিক্ষণীয়। স্বামী তীর্থানন্দ বললেন, ঈশ্বরকে পেতে হলে তোমার শ্রেষ্ঠ বস্তুটি তাকে দান করতে হয়। টাকা পয়সা, মান যশ, প্রভাব প্রতিপত্তি, গুণ যোগ্যতা কোনোটাই শ্রেষ্ঠ বস্তু নয় মানুষের। ভালোবাসাই একমাত্র শ্রেষ্ঠ সম্পদ। তার জন্য মানুষ হাড়িকাঠের নিচেও মাথা পেতে দিতে পারে। 2 হাত ভরে সেটাকেই অঞ্জলি দাও ভগবানকে, ভগবান সাড়া দেবেনি। তাই এই ঘটনার সঙ্গে একটাই নাম যায়, শ্রেষ্ঠ বস্তু। তবুও লেখক শুভমানস বাবু একটু চুপ করে থেকে জানতে চাইলেন, ঘটনাটার নাম কি স্বামীজি? তীর্থানন্দজি বললেন, নাম? কিসের নাম? তিনি হাসলেন। আমরা গল্প লিখি নাকি যে গল্পের নাম নিয়ে ভাববো, মনে করে রেখে দেব? তখন শুভমানস বাবু বললেন, গল্পটা লিখেছেন কে? লেখককে? আপনি? তীর্থানন্দজি বললেন, পাগল, লেখকই বলো আর ভালোবাসায় স্রষ্টাই বলো, ওই একজনই, সব ওই একজনই, মা। তোমার আমার সকলের ঘরে ঘরে মাই নিত্য নতুন গল্প লিখছেন। রোজ রোজ নিত্য নতুন ঘটনা ঘটছে, খেলা খেলছেন তিনি। তার অদৃশ্য সুতোর টানে আমরা উড়ছি, বসছি, নাচছি, খেলছি। তারপর পাঠ শেষ হলেই যে যার মতো পর্দার আড়ালে চলে যাচ্ছি। আমি কি আমার গুরু বাবা যে সাহস করে সেই সব লিখব? লেখক শুভমানস বাবু একটু অবাক হলেন। গুরু মহারাজরাও আজকাল ঘটনা লিখছেন নাকি? স্বামী তীর্থানন্দজি অবশ্য লেখক শুভমানস বাবুর কথার চালে খুশি হলেন না। বললেন, শোনো, আমাদের গুরুদেব কানে মন্ত্র ফোঁকা আর 5 জন গুরুর মতো নন, রীতিমতো মডার্ন ম্যান। মুখে মুখে রবীন্দ্রনাথ কোট করতেন, সত্যেন্দ্রনাথ কোট করতেন। সাম্প্রতিক কালের কবি জীবনানন্দ দাশের কবিতার লাইনও মুখস্থ বলতে শুনেছি তাকে। স্বামী তীর্থানন্দের গুরুবাবার লেখা গল্প শোনার আগ্রহ লেখকের মনে জাগল। সেই সঙ্গে একটা ব্যাপার ভেবে তিনি আশ্চর্য হচ্ছিলেন। এতদিন তিনি জানতেন ধর্মের সঙ্গে সাহিত্যের বা বিনোদন কলার কোথায় যেন একটা বিরোধের ভাব আছে। কারণ সাহিত্য পার্থিব জীবনকে যতটা গুরুত্ব দেয় বা দিতে বাধ্য হয়, ধর্ম তা দেয় না। কারণ পার্থিব জীবনের বাইরে অতি পার্থিব জীবনকে পাখির চোখ করেই সাধকের অমৃত যাত্রা শুরু হয়। লেখকের কথা শুনে স্বামীজি হাসলেন। তারপর যা উত্তর দিলেন তাতে লেখক শুভমানস বাবুর চোখ একেবারে খুলে গেল। নতুন উদ্দীপনায় তার দেহ মন ভরে উঠল। স্বামী তীর্থানন্দ বললেন, তুমি আমার থেকে অনেক ছোট, সব জানতে চেয়েছ, জানাবো, তোমাকে সবই বলবো। দিন 5 পরের কথা, স্বামী তীর্থানন্দ আবার এসেছেন লেখক শুভমানস বাবুদের ফ্ল্যাটে। কদিন হলো রোজই কয়েক পাশলা করে বৃষ্টি হচ্ছিল। গরমটা সামান্য কমেছিল, কিন্তু আজ বোধহয় বৃষ্টির অফ ডে। সারাদিনে তার দেখাই মিলল না। ফলে যেরকম গরম সেই রকমই গরম অনুভব করলেন লেখক। পাখাটা ফুল স্পিডে করে দিয়ে তিনি কিচেনে চলে গেলেন। স্বামী তীর্থানন্দজি চাটা বেশ তৃপ্তি করেই খান, বিশেষ করে পাতা চা। একটু সময় নিয়ে জিভেতে দিলে ভালো ঘোলে। সসপ্যানে চা দিয়ে সামান্য ফুটিয়ে গ্যাস থেকে নামিয়ে ঢাকা দিয়ে এসে লেখক বসলেন স্বামী তীর্থানন্দজির কাছে। তিনি বললেন, বলুন। স্বামী তীর্থানন্দজি বললেন, বলছি। নিজের কথা বলতে ইচ্ছা করে না, তুমি ধরেছ, মায়েরও বার্তা পেয়েছি, তাই প্রথম থেকেই বলি। যখন আমি আমার মায়ের পেটে, তখন একদিন রাতে আমার মাকে স্বপ্নে দেখা দেন আমার পরলোকগত ঠাকুরদা। স্বপ্নে তিনি বিখ্যাত এক মহাত্মার নাম করে বলেন তিনি নাকি তার নাতি হয়ে জন্ম নিতে চলেছেন। তাই জন্মের পরে মা যেন তাকে যত্ন করেন, এতটুকু অবহেলা না করেন। স্বপ্নে মা ঠাকুরদার কাছে মহাত্মার নামটি জানতে চান। উত্তরে ঠাকুরদা বলেন, নামটি বললেই তোমরা চিনবে, তাই ও নাম উচ্চারণ করা যাবে না। তবু মা ঠাকুরদাকে পীড়াপিড়ি করতে থাকলে তিনি নামটি বললেও মাকে শপথ করিয়ে নেন তিনি কাউকে যেন না জানান, বিপদ হয়ে যাবে। মা কথা দেন। তারপরে আমার জন্ম হয়। তখন তো আমরা শহরে আসিনি, গ্রামেই থাকি। তখন সেখানে বাচ্চার জন্ম দিতে মায়েরা হাসপাতালে নার্সিংহোমে দৌড়াতো না। ফলে আর 5টা বাচ্চার মতো আতুর ঘরেই ধাইয়ের হাতেই আমার জন্ম হয়। জন্মের সময় চেহারায় আর 5টা বাচ্চার মতোই আমি ছিলাম। হাঁক ডাক কান্নাকাটিও তেরে করেছিলাম, কিন্তু পার্থক্যটা ছিল এক জায়গায়, সর্বাঙ্গে যেন আমার সন্ন্যাসীদের মতো ছাইয়ে মাখামাখি। লেখক শুভমানসবাবু একটু অবাক হলেন। তিনি বললেন, ছাই? স্বামী তীর্থানন্দজি বললেন, ঠিক তাই। মায়ের পেট থেকে বেরোনোর পর আমার শরীরের কালারটা ঠিক তেমনই নাকি ছিল। জল দিয়ে অনেকক্ষণ ভালো করে ধোয়ার পর পরিষ্কার হই।
ধাইয়ের মুখে কথাটা শুনেই ঠাকুরদার স্বপ্নের কথা মনে পড়ে গিয়েছিল মায়ের। বড় হয়ে মায়ের মুখে ঘটনাটা শুনে মহাত্মার নামটা জানার জন্য আমার কৌতূহল তীব্র হয়ে ওঠে। কিন্তু ঠাকুরদার নিষেধে মা নামটা কিছুতেই বলতে চাইছিলেন না। কিন্তু আমি ছাড়ছিলাম না, সমানে লেগেছিলাম মায়ের পিছনে। শেষে বিরক্ত হয়ে মা একদিন নামটা বলে দিলেন। শুনে তো আমি তাজ্জব হয়ে যাই। আমিও কৌতূহল সামলাতে পারলাম না। স্বামীজিকে প্রশ্ন করলাম, কে তিনি, নামটা বলবেন? স্বামী তীর্থানন্দজি বললেন, জানতে চেও না, দোহাই। স্বামীজির মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। বললেন, ঠাকুরদা বলেছিলেন নামটা না বলতে, কিন্তু আমার চাপে বলে ফেলে বিপদে পড়লেন মাই। একদিন সকালে উঠে শুনলাম মা আমার হার্ট ফেল করে মারা গিয়েছেন। আমার দোষে অকালে একেবারে বেঘরে মরলেন মা। তুমি কি চাও নামটা বলে আমারও তাই পরিণতি হোক? না না স্বামীজি, আঁতকে উঠলেন লেখক শুভমানসবাবু এবং বললেন, দরকার নেই তাহলে এসব শুনে। লেখক শুভমানসবাবু উঠে পড়লেন। কিচেনে গিয়ে চা ছেঁকে ঘরে এসে দেখলেন স্বামী তীর্থানন্দ মাথা নিচু করে চুপ করে বসে আছেন। বোধহয় মায়ের কথা ভেবে অনুশোচনা করছেন। যত বড় মহাত্মার শরীর নেই আসুন, জন্মদাত্রী মা অন্য জিনিস, তার ক্ষতি কোনোভাবেই পূরণ হয় না। লেখক শুভমানস ঘোষ প্লেটটা বাড়িয়ে দিলেন। প্লেটে বিস্কুট আর বাদাম। তিনি বললেন, স্বামীজি চাটা খেয়ে নিন আগে। স্বামীর তীর্থানন্দজি এই খাই বলে নিজেকে একটু সামলে প্লেটটা ধরে চাই চুমুক দিয়ে, বেশ চা বলে লেখক শুভমানস বাবুর মনের কথারই যেন প্রতিধ্বনি করলেন। বললেন, খুব ছোটবেলায় আমার মা মারা গিয়েছিলেন। আমার তখন বয়স 13 কি 14। মা কি যে নারী, কি যে বস্তু, তা বোঝার পক্ষে বয়সটা তখনই কম। সেটা বুঝলাম বিয়ে করার পর। নিজের কথা বলা হয়ে যাবে, তুমি জানতে চাও তাই বলছি। ছোটবেলায় ধর্মপ্রাণ বাবা মা ও তাঁদের সূত্রে অবিরাম সাধু সন্ন্যাসীদের সঙ্গে মনের ভাব একরকম ছিল, কিন্তু মা মারা যাওয়ার পরই বিগড়ে গিয়েছিলাম। আমার জীবনের সে পর্বের সঙ্গে ধর্মের কোনো সংস্রব ছিল না। পুজো আর্চার ধার কাজ দিয়েও যেতাম না। গান বাজনায় ডুবে থাকতাম। বাবা পুলিশের চাকরিতে ট্রান্সফার হয়ে শহরে চলে আসার পর আমার তো পোয়াবারও হয়ে গেল। গানের দলই খুলে ফেললাম। আধুনিক বাংলা হিন্দি গানে আমার একটু আধটু নামও হয়েছিল। টুকটাক কলশো, স্টেজ শো করতাম। গান বাজনা জানি, চেহারাটা খারাপ ছিল না। তার উপর আবার থানার দারোগা বাবুর ছেলে। তিনি অর্ধেক দিনই বাড়ি থাকেন না, মা মারা গিয়েছেন, দেখার কেউ নেই। ফলে অবাধে বিলাসের স্রোতে গা ভাসাচ্ছি। সিনেমা, থিয়েটার, হোটেল, রেস্তোরাঁ, নাচ গান, হই হুল্লোড় আর ইয়ার্কি ফুর্তি দিয়ে জীবনটা কাটছে তখন আমার। 2 আঙুলের মধ্যে বিদেশি ব্র্যান্ডের সিগারেট, আর মাঝে মধ্যে 5 আঙুলের মধ্যে বোতলও শোভা পাচ্ছে। সঙ্গে ফাও নারী সঙ্গ। কম বয়সে নামযশ পেয়ে মাথা ঘুরে গিয়েছে তখন আমার। এই প্রসঙ্গে একটা ঘটনা বলিনি, অতি আশ্চর্য ঘটনা। পরে তার কথা হয়তো আবার বলতে হবে। আমার এক বন্ধু ছিল, নাম ছিল তার গোরা। সে তবলা বাজাতো। একবার গোরাকে নিয়ে ত্রিপুরায় গিয়েছি স্টেজ শো করতে। সেখানে আমাদের কলেজের এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছিলাম। প্লেনেই গিয়েছিলাম। অনুষ্ঠান শেষ করে দিন 5 পরেই প্লেনেই ফিরেছিলাম। অনেক দিনের কথা। এখন কি হয়েছে জানি না। তখন ত্রিপুরা থেকে কলকাতা ফেরা প্লেনের টিকিট সহজেই পাওয়া যেত। যেদিন আমরা ফিরব বলে ঠিক করলাম তার 2 দিন আগে টিকিট কাটতে গিয়ে দেখি সব টিকিট ফুল। কি করি, ওয়েটিংয়ে নাম লিখিয়ে চলে এলাম সেদিনের মতো। নির্দিষ্ট দিনে যখন প্লেন ছাড়বে তার বেশ কিছুটা আগে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আমরা নিশ্চিত ছিলাম যে টিকিট কনফার্ম হয়ে যাবে, কিন্তু হলো না। প্যাসেঞ্জাররা প্রত্যেকেই চলে এলেন, কেউ টিকিট ক্যান্সেল করলেন না। আমাদের আর যাওয়া হলো না। চোখের সামনে দিয়ে প্লেনটা উড়ে বেরিয়ে গেল মাথার উপর দিয়ে। মন খারাপ করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে 2 বন্ধু বাস স্ট্যান্ডের দিকে হাঁটছিলাম। হঠাৎ দাঁড়িয়ে পড়ল গোরা। কিরে, কি হলো? আমিও দাঁড়ালাম। গোরা পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট বের করে বলল, দাঁড়া শ্যামল, একটু দম দিয়ে দিই। একটু পরে আমি একটা দোকান দেখিয়ে বললাম, গলাটা শুকিয়ে গিয়েছে, চল কোল্ড ড্রিঙ্কস খাই। কোল্ড ড্রিঙ্কসে মন উঠল না গোরার, তবে বাধাও দিল না। হাঁটতে শুরু করলো, বলল, চল। আমরা এগিয়ে গিয়ে দোকানে এসে 2টো কোল্ড ড্রিঙ্কস বললাম। দোকানটা ছোট হলেও স্টক ভালোই। তখনও টিভি ছিল না, ট্রানজিস্টার ছিল, খবর হচ্ছিল। খবর শুনতে শুনতে জল খেয়ে সিগারেট বের করে ধরিয়ে সবে 2 টান দিয়েছি আমরা। হঠাৎ আমাদের গায়ের রোমগুলো একেবারে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। খবরের মাঝখানে এইমাত্র আসা জরুরি খবরে বলা হচ্ছে, খানিকক্ষণ আগে ত্রিপুরা কলকাতা যে ফ্লাইটটা ছেড়েছে সেটা অ্যাক্সিডেন্ট করেছে। মাই গড! লেখক শুভমানস বাবুর মুখ দিয়ে বিস্ময়সূচক ধ্বনি বেরিয়ে এলো। কি ভাগ্য আপনার স্বামীজি! তীর্থানন্দজি তারপর বললেন, তাই মনে হয়েছিল, পরে বুঝেছিলাম তা নয়। অনেক বড় বড় প্ল্যানে কারোর কারোর জীবনে
ছোট ছোট ঘটনাগুলো ঘটে যায়, তার বিচার করা তোমার আমার কর্ম নয়। লেখক তখন সোজা হয়ে বসলেন, বললেন, কিরকম কিরকম? স্বামী তীর্থানন্দ বললেন, অধৈর্য হয়েও না, বলতে যখন বসেছি এক এক করে সবই বলবো। স্বামীজি হাত নেড়ে লেখককে ধৈর্য ধরতে বলে আবার শুরু করলেন। যাই হোক, যা বলছিলাম, আমার ভাবগতিক দেখে আমার দারোগা বাবা আর রিস্ক নিলেন না, আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেন। বাবা ভেবেছিলেন বিয়ে হলে শুধরে যাব, গান বাজনা নিয়ে বাউন্ডেলেপনা বন্ধ হবে, সংসারে মন বসবে আমার। বাবা চিন্তাটা খুব খারাপ করেনি, এটা বলবো। বিয়ের পরেই স্ত্রীর সংস্পর্শে সত্যি সত্যি আমার চরিত্র বদলে গেল, যেসব দোষ ছিল কেটে যেতে লাগলো। ঠিক তখনই একটা ঘটনা ঘটল। স্বামী তীর্থানন্দ একটু থামলেন, তারপর একটু চুপ করে বসে ত্রিকুটিতে মন স্থির করে মা ধ্বনি দিয়ে বলতে শুরু করলেন, তখন সবে বিয়ে হয়েছে আমার, নতুন বউকে নিয়ে মজে আছি, গুছিয়ে ঘর সংসার করতে শুরু করেছি। এইভাবেই সংসার সুখী গৃহস্থ মানুষের মতোই হয়তো জীবনটা কেটে যেত আমার। তখনই পেটের বনে ঘটনাটা ঘটল। আমার জীবনের ভিত কেঁপে গেল একেবারে, ভিতরে মহাত্মার ঘুম ছুটে গেল। পেটের বন? লেখক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। স্বামী তীর্থানন্দ ঘাড় নাড়লেন, বললেন, হ্যাঁ, ওটা একটা গ্রামের নাম। সেখানেই ছিল আমার শ্যালকের শ্বশুর বাড়ি। শ্যালকের শালীর নামটাও বড় অদ্ভুত, নিম। নিমেরই বিয়েতে শ্যালক আমাদের জোর করে ধরে নিয়ে গিয়েছিল তাদের বাড়িতে, নইলে শ্যালকের শালীর বিয়েতে কারই বা নেমন্তন্ন হয়, কে কজনই বা যায়, এটা ঠিক সম্পর্কের পর্যায়ে পড়ে না। সে যাই হোক, সারা রাত ট্রেন জার্নির পর বাস, সাইকেল, ভ্যান ঠেঙিয়ে মোটামুটি 10টা নাগাদ স্ত্রী নবনীতাকে নিয়ে পেটের বনে পৌঁছালাম। শ্যালকের শ্বশুরবাড়ি গ্রামের এক প্রান্তে, দূর থেকে বোঝবার উপায় নেই এই বাড়িতেই আজ বিয়ে। মাইক নেই, প্যান্ডেল নেই, লোকজন নেই, হইচই নেই। বাড়ির দরজার সামনে একজোড়া কলা গাছ, ব্যাস। আমরা শহরে লোক বলে আমাদের থাকতে দেয়া হয়েছিল খানিকটা দূরে একটা মাটির বাড়িতে। এই বাড়িটাই গ্রামের শেষ সীমানা ছিল। তারপরে আর ঘরদোর নেই, মাঠঘাট আর বন জঙ্গল। আগে আগে নাকি এইসব জঙ্গলে বাঘ থাকতো, এখন নেই। ট্রেন জার্নির পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে একটা লম্বা ঘুম দিয়ে উঠে শরীর ঝরঝরে হয়ে গেল। নবনীতা সাজগোজ করে চলে গেল বিয়ে বাড়িতে। বিয়ের লগ্ন রাত 8টায়। আমি বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। ভারী চমৎকার গ্রামটা। এমনিতেই নাকে নতপরা কালাকোলা কিশোরীর মতো সব গ্রামেরই আলাদা আলাদা একটা সৌন্দর্য থাকে। তার উপর ভরা বর্ষা, খানিক আগে এক পশলা বৃষ্টি হয়ে আকাশটা তকতকে হয়ে গিয়েছে। স্নিগ্ধতা আর সরসতায় ছলছল করছিল চারিদিক। আনন্দে আমার মন ভরে উঠল। খুব আনন্দের সঙ্গে মৃত্যুরও কোথায় যেন মিল আছে। হঠাৎ আমার মনে হলো, কে যেন ভাবনাটা জুগিয়ে দিল জানি না। মনে হলো, এখন যদি আমার মৃত্যু হয় তাহলে কোথায় সৎকার হবে আমার? জায়গাটা একবার দেখে এলে হয় না? আমি নিজেকে আটকাতে পারলাম না। হাঁটতে শুরু করলাম শ্মশানের দিকে। একে তাকে জিজ্ঞাসা করে গ্রামের মাঠ ঘাট আলপথ ভেঙে ঘণ্টা খানেক হাঁটার পর একটা শ্মশানের দেখা মিলল। চোখ জোড়ানো ছোট্ট একটা গ্রাম্য নদীর তীরে ছিমছাম শ্মশান। নদীর অপর পারে ঠাসা জঙ্গল। তখন সন্ধে হতে বড় দেরি নেই। আকাশে কলকল করতে করতে উড়ে যাচ্ছে টিয়া আর বক পাখির দল। পথের পাশে ঝোপে ঝাড়ে ঝিঁঝি ডাকছিল অবিশ্রাম। গ্রামের শ্মশানে যেমন থাকে, এখানেও দেখলাম চারিপাশে হাঁড়ি কুড়ি, পোড়া কাঠ, মাদুর, কাঁথা কুঁথা ছড়িয়ে ছিটিয়ে আছে। এক জায়গায় কাঠ কয়লার গুঁড়ো আর নদীর কাদামাটি দিয়ে মাটিতে একটা মানুষের অবয়ব আঁকা হয়েছে। খুব সম্ভবত আজকালের মধ্যেই মানুষটার দাহকার্য হয়েছে এখানে। আকার আকৃতি দেখে মনে হচ্ছে পুরুষ মানুষ ছিল। কে এই মাটির মানুষ? আমি একটা জায়গা বেছে নিয়ে ঘাসের ওপর বসে বললাম। চারিদিকে নির্জন, থমথম করছে। নদীর তীরে বড় বড় কয়েকটা গাছ। বৃষ্টির জল লেগে লেগে তাদের গুড়িগুলো কালো হয়ে গিয়েছে। আস্তে আস্তে আলো মরে আসছিল। আমার মধ্যে যেন ভাবনার বিস্ফোরণ ঘটে গেল। মনে হলো অন্ধকারে চারপাশটা শুধু ঢেকে যাওয়ার অপেক্ষা, তারপরেই জমবে মজা। সারাদিনের ঘুম ভেঙে শ্মশান সুন্দরী আর মোড়া ভেঙে সোজা হয়ে বসবে। আমার দিকে চেয়ে বলবে, এসেছিস? আয়, বড় ক্ষুধা লেগেছে। রোজ রোজ বুড়ো বুড়ি খেয়ে অসুচি ধরে গিয়েছে, আজ মুখ বদলানো যাবে। আমি অবাক হয়ে চেয়ে থাকবো তার আশ্চর্য রূপের দিকে। খা মা, তোর রূপের আগুনে ফেলে আমায় চেটে পুটে খা। আমাকে তোর বুকের মালা করে দুলিয়ে নে। মা এগিয়ে এসে আমাকে ভালো করে ঠাউর করে জিভ কেটে ফেলবে, বলবে, ও মা, তোর বুক যে এখনো উড়ছে পড়ছে। বলতে বলতে দপ করে জ্বলে উঠবে। বেরো এখান থেকে, দূর হয়ে যা সম্মুখ থেকে। ঘরে মাক ছেলে নেই তোর? যা যা, ঘরে যেয়ে বউয়ের পাশে মুখ গুজে শুয়ে থাকবে। ভাবতে ভাবতে চমকে গেলাম একেবারে।
আরে এসব কি ভাবছি আমি? এইভাবে ভাবতে তো কোনো কালেই অভ্যস্ত নই আমি। বিয়ে বাড়ি খেতে এসে এ কি অনাথ সৃষ্টির ভাবনা আমার! এ কিরকম শ্মশান বৈরাগ্য! কান ফাটানো শব্দে ডাকতে ডাকতে আকাশে উড়ে গেল একটা পাখি। হাঁড়ি চাচা না মাছরাঙা। নদীর তীরের ভিজে মাটির আঁশটানি গন্ধ ভেসে আসছিল। হালকা করে দূরে শেয়ালের ডাকও যেন শুনতে পেলাম। তারপরেই ঘাড়টা একটু ঘোরাতেই বিচিত্র একটা দৃশ্য আমার চোখে পড়ল। একটা লোক, কোমরে এক ছিলতে কাপড় কেবল, নদীর জল ভেঙে এগিয়ে আসছে। ঘাড়ে বিশাল একটা বোঝা। কি আছে ওতে? আমি চেয়ে রইলাম। একটু একটু অন্ধকার হয়ে এসছে তখন। নদীর মাঝামাঝি বেশ জল। লোকটার হাঁটু ছাড়িয়ে উঠেছে। বেশ কষ্ট করে বোঝা টানতে টানতে উঠে এলো পারে। তারপর ঘাড় থেকে বোঝাটা নামিয়ে বসে পড়ল নিচে। ক্লান্তিতে ওর বুকটা উঠছিল, পড়ছিল। কোমরের গেঁজ থেকে বিড়ি দেশলাই বের করে ধরিয়ে টানতে লাগলো। আমি উঠে পড়লাম। লোকটা আমাকে দেখে চমকে গেল। মুখ থেকে বিড়ি ফেলে দাঁড়িয়ে পড়ল শটান। কালো কুচকুচে রং, লিকলিকে হাত পা, গাল চোখ ভিতরে ঢোকা, চোপসানো মুখ, ঠোঁটে সাদা সাদা কিসের যেন ছোপ লোকটার। শ্বেতি না অন্য কিছু? আমি লোকটাকে আশ্বস্ত করে বললাম, ভয় নেই, বসো বসো। কি নাম তোমার? লোকটার ভয় কিন্তু গেল না। আমার চোখে চোখ, বলল, এগে সনাতন। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় থাকো? লোকটা নদীর ওপারের জঙ্গলের দিকে আঙুল তুলে বলল, ধাইমানিপুর। আমি বললাম, সেটি কোথায়? লোকটি বলল, ইগে ইথান ঠেঙে 3 কোষ হবেক। আমি বললাম, ওই বোঝায় কি আছে? লোকটি বলল, এগে আমার পরিবার বটে বাবু। আমি বললাম, কি? লোকটা বস্তার মুখটা নিচে করে 2-3 বার ঝাঁকানি দিতেই ভিতর থেকে হরাস করে বেরিয়ে এলো একটা মৃতদেহ। 20-22 বছরের একটি মেয়ে, গায়ে তার ছেঁড়া শাড়ি জড়ানো। লোকটির মতো মেয়েটিও কালাকুলা, কিন্তু স্বাস্থ্যটি ভালো। মুখের ওপর ছড়িয়ে আছে চুল, ঘাড়টা ঝুলে গিয়েছে এক পাশে। কি সরল মৃত্যু! আমি আর কথা বাড়ালাম না। লোকটা মৃতদেহ সৎকার করতে ব্যস্ত হয়ে পড়ল। দেখলাম সৎকারে অহেতুক জটিলতার বালাই নেই এদের। পুরোহিত মন্ত্রপাঠ দূরে থাক, পোড়ানোর কাঠ পর্যন্ত জোগাড় করে উঠতে পারেনি। ফলে শ্মশান থেকেই আধপোড়া একটা কাঠ তুলে নিয়ে সেটা জ্বালিয়ে মৃতদেহের ওপর ফেলে সেখান থেকে চলে গেল সে। সারা রাত ধরে তার এখন সৎকার করবে নিশাচর প্রাণীর দল। সন্ধে হয়ে এলেও কিছুটা আলো রয়ে গিয়েছে তখনও। নদী পেরিয়ে লোকটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে দূরে। আমি অবাক হয়ে চেয়েছিলাম। লোকটা না ফেললো 1 ফোঁটা চোখের জল, না দিল একটা ডুব নদীতে, না ফেলে গেল সঙ্গের বস্তুটা। কি অদ্ভুত নিরাসক্ত এরা! শিশুর মতো কান্নাকাটি করে মরি আমরা, ভদ্রলোকেরা। লোকটা চলে যেতে আমি এগিয়ে গেলাম। উপুর করে শোয়ানো আছে বউটির মৃতদেহ। তার পিঠের ওপর একটু জায়গা জুড়ে ধুকধুক করে আগুন জ্বলছে। তাতে তার শরীরের কিছুই পড়েনি, শুধু উপরের পাতলা চামড়াটা উঠে সাদা সাদা দাগ হয়ে গিয়েছে। একটু দূরে মাটির পুরুষের পাশে একটা আধ ভাঙা কলসি পড়েছিল। আমি সেটা তুলে নিয়ে নেমে পড়লাম নদীতে। কলসিতে করে জল এনে ঢেলে দিলাম বউটির গায়ে। বিকট একটা ফোঁস করে আগুন নিভে গেল। আগুন নিভে যেতে আমি বউটাকে চিৎ করে দিলাম। অনাহার ক্লিষ্ট লাবণ্যহীন শরীরে সম্পদ বলতে 1 ঢাল চুল ও মমতা মাখা সুন্দর একটি মুখ, একেবারে ঢলঢল করছে। দেখে কে বলবে সে মারা গিয়েছে? আমি চেয়ে রইলাম। কেমন একটা মায়া হচ্ছিল আমার। বউটার পেটটা বেশ খানিকটা ঢুকে গিয়েছে। বোধহয় শেষের দিকে ভালো করে খেতে পায়নি বেচারি। আহা, একটু যদি খেতে দিতে পারতাম একে! ভাবতে ভাবতে ঘটে গেল এক মহা বিস্ময়কর কাণ্ড। এখনো ভাবলে এর কোনো ব্যাখ্যা পাই না আমি। সত্যি দেখেছিলাম কিনা সন্দেহ হয়। হঠাৎ দেখলাম নদীর তীরের মাটির পুরুষটি আস্তে আস্তে উঠে বসছেন। প্রকাণ্ড মাথা, উন্নত কপাল, পরিপুষ্ট নাসা, দীর্ঘ কান, কঠিন চোয়াল, স্থির দৃষ্টি আমার দিকে। গা মুচড়ে আড়মোড়া ভেঙে উঠে এগিয়ে এলেন। সস্নেহে বললেন, এই বাচ্চা, তুই এখানে এসেছিস কেন? আমি বললাম, আমি বাচ্চা? চোখ ঠিকরে গেল আমার। কে আপনি? সেই মাটির পুরুষটি বলল, কি বোকা ছেলে রে তুই! নিজের বাপকেই চিনতে পারছিস না? আমার বাবা? মানুষের কটা বাবা থাকে রে বাবা? আমি চেয়ে রইলাম। মাটির পুরুষ আমার আরো কাছে এসে দাঁড়ালেন। বউটিকে দেখিয়ে দিয়ে বললেন, ওকে চিনতে পারছিস? আমি বললাম, না তো। তখন মাটির পুরুষ বললেন, ওকেও চিনতে পারছিস না? হায় হায়! মাটির পুরুষ বললেন, কি দেখছিলি ওর দিকে? আমি বললাম, পেটটা ঢুকে গিয়েছে এর, খিদে পেয়েছে। মাটির পুরুষ খলখল করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, মাকে খাওয়াবে তার সন্তান? সবে তো জন্মেছিস, তোদেরই তো এখন পেট ভর্তি খিদে। বাপরে,
কি হাসির ভলিউম! আমার ভয় লেগে গেল একেবারে। কাঁপতে আরম্ভ করলাম। বাবা আচমকা হাসি থামিয়ে বললেন, এখান থেকে যা, থাকিস না এখানে। রতনমণি সব দেখছে, একেবারে চিবিয়ে খেয়ে নেবে তোকে। রতনমণি? সে কে? আমি তো ভয়ে কাঁপছি। আমার কথা শেষ হলো না। অন্ধকারে নদীর জলে হঠাৎ ঝটপট শব্দ উঠল একটা। তারপর ফোয়ারার মতো জল ছিটিয়ে নদী থেকে উঠে এলো ভয়াল চেহারার একটা কুমির। কুমির? লেখক শুভমানসবাবু বিস্ময় চাপতে পারলেন না। স্বামী তীর্থানন্দ মাথা নাড়লেন। তিনি বললেন, ঠিক তাই। বললে বিশ্বাস করবে না। মাটির পুরুষ চিৎকার করে উঠলেন, দাঁড়া রে পাগলি, দাঁড়া, দাঁড়া! কিন্তু কুমির মাটির পুরুষের কথা শুনল না। বিকট শব্দ করে করাতের মতো দাঁতের সারি বের করে ছুটে এলো আমার দিকে। ভয়ে কাঠ হয়ে গেলাম আমি। হাত আর পা থেকে শক্তি চলে গেল। ঠিক তখনই আরও একটা অকল্পনীয় ঘটনা ঘটল। মৃতদেহে প্রাণ সঞ্চারিত হলো। আমার দিকে চোখ মেলে হাত নেড়ে বউটি বলল, বাপের কথা কানে ঢুকলো নি? পালা রে বেটা, পালা! কি হচ্ছে যে এসব? জেগে আছি না স্বপ্ন দেখছি বুঝতেই পারছিলাম না। তিনি বললেন, এই ছেলে, মরবি নাকি? বউটা ধর্মরিয়ে উঠে বসলো। এ বাবার থানরে পাগল, ছেলে মেয়েদের হেদায় আসতে নেই, এই বেলা পালা বাপ! বউটার দিকে চেয়ে আমার তাক লেগে গেল। আরে, মাটির পুরুষই তো ঠিক বলেছেন। বউ কই? এ তো আমার মা, আমার নিজের মা। ছোটবেলাতে হারিয়েছি তাকে। আমার কান্না পেয়ে গেল। কিন্তু ততক্ষণে কুমিরটা প্রায় ধরে ফেলেছে আমাকে। প্রাণ বাঁচাতে আমি লাগালাম ছুটছি। ছুটতে ছুটতে শ্মশান ছাড়িয়ে গ্রামের রাস্তায় এসে পড়লাম। সামনে মশাল জ্বালিয়ে হরিবোল দিতে দিতে একদল সব যাত্রী আসছে। পেটের বনে ফিরতে রাত হলো। বিয়েবাড়িটা এতক্ষণে একটু বিয়েবাড়ি বলে মনে হচ্ছে। হ্যাজাকবাতি জ্বলে উঠেছে কয়েকটা। লোকজনের হাঁকডাক শোনা যাচ্ছিল। খাবার দাবারের গন্ধ ভাসছে বাতাসে। আমি এখানে নতুন, পথঘাট ভালো করে চিনি না। শ্যালক চিন্তায় পড়ে গিয়েছিল। আমাকে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। নবনীতার মুখও শুকিয়ে এতটুকু। ছুটে এসে বলল, কোথায় গিয়েছিলে? ঘেমে নিয়ে গেছো? তখনও আমি হাঁপাচ্ছি। কি দেখে এলাম শ্মশানে সেটাই ভাবছি। বিশ্বাসই হচ্ছে না নিজের চোখে দেখেছি। তবু কথা না বাড়িয়ে শুধু বললাম, এই কাছাকাছি ছিলাম। কখন থেকে তোমার জামা প্যান্ট বের করে বসে আছি। নবনীতার তাড়া দিল, চলো চলো, বর এসে গিয়েছে, এখনই বিয়ে আরম্ভ হবে। শ্যালকও তাড়া লাগালো, যাও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমার মাথায় তখনও শ্মশানের ঘোর। শ্যালককে জিজ্ঞাসা করলাম, এখানে ধাইমণিপুর কোথায়, বলতে পারো? শ্যালকের চোখ কুঁচকে উঠল। বলল, বরের বাড়ি তো ধাইমণিপুরেই। তুমি ধাইমণিপুরের নাম জানলে কি করে? আমি বললাম, বরের বাড়ি? আমি চমকে গেলাম। হ্যাঁ, নদীর ওপারে গুছাই নদী। নিমের বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলাম। কেন বলো তো? আমি শ্যালকের উত্তরটা পাশ কাটিয়ে বললাম, কই, চলো তো দেখে আসি তোমার শালির বরকে। আরে পরে হবে, আগে তো এসব বদলাও। নবনীতা গোলমাল করে উঠল। আমি নবনীতার কথায় কান দিলাম না। এই অজ গায়ে কে আমাকে দেখতে যাচ্ছে বলে ভিড় ঠেলে সোজা ছাদনাতলায় গিয়ে উঠলাম। বরবউ বসে পড়েছে বিয়ের কাজে। পুরোহিত মন্ত্র পড়ছে। চারিপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে লোকজন। তাদের মধ্য দিয়ে কষ্ট করে গলা বাড়িয়ে বরের মুখের দিকে আমি স্থির হয়ে চেয়ে রইলাম। এ কাকে দেখছি? এ তো অবিকল সেই সনাতন। বউকে পোড়াতে এসছিল শ্মশানে। ধুতি পাঞ্জাবি পরে বরটি সেজে বসলে কি হবে? সেই ভাঙা গাল, ঢোকা চোখ, ঠোঁটে সাদা দাগ। এক পরিবারকে বাবার থানে শুইয়ে দিয়ে এসে আবারও আরেক পরিবারকে ঘাড়ে করে সেইখানেই বয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছে এখানে বসে বসে। সারা পৃথিবীতে কতজন সনাতন আছে? কত লক্ষ, কত কোটি? মাথাটা আমার ঝিমঝিম করে উঠল। স্বামী তীর্থানন্দ হঠাৎ থেমে গেলেন। লেখক শুভমানস বাবুর দিকে জিজ্ঞাসু চোখে চেয়ে বললেন, কেমন লাগছে? লেখকের ঘোর তখন কেটে গেছে। শ্বাস টেনে উচ্ছ্বসিত হলেন। ঠিক এই রকম ঘটনাই তো চাইছিলাম। দারুণ লাগছে, দারুণ। স্বামী তীর্থানন্দজি মৃদু হেসে ঘাড় নেড়ে আবার ঘটনাটাই ফিরলেন। সেদিন অনেক রাতে আমার ঘুমটা ভেঙে গেল। বাইরে অঝরে বৃষ্টি নেমেছে। ঘন ঘন মেঘ ডাকছে। নবনীতা আমাকে জড়িয়ে ধরে কাঁপছে। ঘরের ভিতর নিশ্ছিদ্র অন্ধকার। মিটমিট করে হ্যারিকানটা জ্বলছে মাথার গোড়ায়। সেটাও কখন কি জানি নিভে গেছে। লেখক শুভমানসবাবু তীর্থানন্দজিকে জিজ্ঞাসা করলেন, কি হলো? তিনি বললেন, নবনীতা ফিসফিস করে উঠল, আমার ভয় করছে। মাটির পুরুষের কথা মনে পড়ল আমার। ভয়ে কেঁপে উঠলাম। মধ্যরাতে ঘুম ভেঙে জেগে ওঠা নারীর ভয়ে সাড়া না দিয়ে নিশ্চলভাবে পড়ে থাকলাম। নবনীতা বলল, এই শুনছো? নবনীতা আবারও কানে কানে বলল, নিমের বরটা ভালো হয়নি। কি দেখে যে দাদারা ওকে পছন্দ করলো। নিমের জন্য কষ্ট হচ্ছে জানো। বৃষ্টির তোর তখন আরো বেড়েছে। বাইরে জঙ্গল, একা একা ভিজছে গাছেরা। ভিজে মাটির গন্ধ আসছে।
সঙ্গে কোঁ কোঁ করে বুক ফাটানো আর্তনাদ। সাপে ব্যাঙ ধরেছে, এদিকে নবনীতা ধরেছে আমায়। নিমের চেয়ে সে কতটা ভাগ্যবতী তা এখনই সে বুঝিয়ে দিতে চায়। এখনই? কি কুক্ষণে যে আজ শ্মশানে গিয়েছিলাম। আমি চুপ। আরে কথা বলছো না কেন? নবনীতা বিরক্ত হলো। কোথায় গিয়েছিলে আজ সন্ধ্যাবেলায়? যা হবার হবে। আমি বলেই ফেললাম, বললাম বাবার থানে। নবনীতা বলল, কোথায়? আমি বললাম বাবার থানে। সেখানে বাবার সঙ্গে মা থাকেন। তাঁদের নেহাত দয়াতেই বেঁচে ফিরেছি। নবনীতা বলল, কি আজে বাজে বকছো? এসব বলবে না, এসব একদম বলবে না। নবনীতা আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলল আমায়। সনাতনের স্ত্রীর কথা মনে হলো আমার। পেটে অনন্ত খিদে, কতদিনের বাসি খিদে, কত বছরের, কত জনমের। আমার নিঃশ্বাস আটকে এলো। হাঁসফাঁস করে ঠেলে সরিয়ে দিতে চাইলাম নবনীতাকে, কিন্তু এ কি? কার গায়ে আমার হাত? এই কাঁটা কাটা হাত, কর্কশ পিঠ কার? রতনমণি, রতনমণি, বাবার রতনমণি। আমার মাথায় বিদ্যুৎ ঝলসে উঠল। পালিয়ে যাব কোথায়? ঠিক এসে ধরেছে। তার মুখের আগুনে আমার ঠোঁট দুটো যেন পুড়ে যাচ্ছিল। অবিকল ধাইমণিপুরের লোকটার ঠোঁটের মতো হয়ে উঠছিল আমার ঠোঁট। আমি সনাতন হয়ে যাচ্ছিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনের একজন। তারই মধ্যে মৃতের বোঝা ঘাড়ে করে আবার একটা জন্মের যাত্রা। আমি চিৎকার করে উঠলাম, মা, মাগো, রক্ষা করো আমায়। নবনীতা চমকে গেল। কি বললে? নারীতে একমাত্র পুরুষের অধিকার। ভুল করে আবার বাবার থানে ঢুকে পড়েছি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। নবনীতা স্থির হয়ে গেল। আস্তে আস্তে তার ডালপালাগুলো আবার ফিরে গেল তার শরীরের ভিতর। পিঠের কাঁটাগুলো মিলিয়ে গেল একে একে। সরল হয়ে এলো নিঃশ্বাসের আগুন। তারপরেই আমার মুখে মুখ রেখে ঝরঝর করে কেঁদে ফেলল। কি অদ্ভুত সেই কান্না! নারী যে এইভাবে কাঁদে, কাঁদতে পারে, কখনো ভাবিনি। আমার সমস্ত ভয় চলে গেল, জড়তা চলে গেল, অপূর্ব শান্তিতে ভরে গেল দেহমন। সর্বাঙ্গে নীল বিদ্যুতের মতো খেলা করতে লাগলো আনন্দ, আনন্দ, আনন্দ। এই আনন্দ বুকে করে বহু জন্মের পথ ধরে হেঁটে চলে গেলেও কেউ ক্লান্ত হয় না। এখনো স্ত্রীর সেই কান্না আমার কানে বাজে, বুঝলে? জয় মা ধ্বনি দিয়ে স্বামী তীর্থানন্দ থেমে গেলেন। স্ত্রীর কথা বলতে বলতে একটু আবেগাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। সেকেন্ডের মধ্যে নিজেকে সংযত করে ম্লান হেসে বলেন, এই ঘটনার কয়েকদিন পরেই হঠাৎ এক অদ্ভুত জ্বরে আমার স্ত্রী মারা গেলেন। কেনই বা সেদিন শ্মশানে গেলাম? শ্মশানে গিয়ে ওইসব অদ্ভুত দৃশ্যগুলো দেখিয়ে কে যে আমার চৈতন্যের দুয়ার খুলে দিলেন। আমার সুখের সংসার থেকে রমণী রত্নটিকে তুলে নিয়ে আমাকে ঘরছাড়া করে দিলেন। তখন না বুঝলেও গুরু লাভের পর, গুরু বাবার সান্নিধ্যে গিয়ে অনেক পরে বুঝেছি। লেখক শুভমানস বাবুর তখন আগ্রহ জাগল। তিনি অনুনয় করে বললেন, আর এক কাপ চা করি স্বামীজি? গুরু লাভের গল্পটা আজ বলেই যান। তিনি বললেন, না আজ হবে না, পুজোর টাইম হয়ে গিয়েছে, এখন আমাকে উঠতে হবে বলে একটু চুপ করে থেকে স্বামীজি আরও জুড়লেন, গুরুলাভ অনেক পরের কথা। তার আগে আছে আমার ঘর ছাড়া ভবঘুরে জীবনের বৃত্তান্ত। যৌবন মানুষকে দিয়ে কত রকমের যে পাগলামি করিয়ে নেয়, এখন ভাবি আর মনে মনে হাসি। মহাত্মার শরীর নিয়ে জন্মেছি, যতই লম্পঝম্প করি টিকি যে আমার এক জায়গায় বাঁধা। যাব কোথায়? চলি। স্বামী তীর্থানন্দজি সোফা থেকে ঝোলাটা তুলে নিয়ে চলে গেলেন ঘর ছেড়ে।